আমি এসএসসি পরীক্ষাতে ফেল করেছি, তাই পাত্রপক্ষ আমার বিয়েটা ভেঙে দিয়েছে। ছেলের মামা এসে এঙ্গেজমেন্টের আংটি খুলে নিয়ে গেল। সারা রাত আমি কান্না করেছি। নিজেকে এতটা অসহায় আর কোনোদিন অনুভব করিনি। বছর 3 আগে যখন মা মারা গেলেন তখনও কেঁদেছিলাম ঠিকই, কিন্তু এভাবে ভেঙে পড়িনি। রাতে খাবার সময় বাবা বলল, মন খারাপ করিস না, এর চেয়ে ভালো ছেলের সঙ্গে তোকে বিয়ে দেবো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জানিস না? শুধু শুধু মন খারাপ করে নিজেকে কষ্ট দিস না। বাবার কথা আমি রাখতে পারিনি। রাতে নিজের রুমে শুয়ে শুয়ে একা অনেক কেঁদেছি। মানুষটার চেহারা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। একটা পরীক্ষায় পাশ করতে পারিনি বলে এভাবে কেউ বিয়ে ভেঙে দেয়? নিজেকে বাবার মতো বলে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম। নিজের মনকে বললাম, হয়তো বিয়েটা ভাগ্যে নেই। নিজেই পাশ না করা তো শুধুমাত্র একটা উসিলা ছিল। সেদিন ছিল মঙ্গলবার। আগের দিন রাতেই বাবা বলেছিলেন পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। ভাবির মোবাইল পাত্রপক্ষ ছবি দেখেছি। সিলেটের চা বাগানের মধ্যে সবুজ চা পাতার মধ্যে দাঁড়িয়ে ছবি তোলা। প্রথম দেখাতেই মনের কোনো একটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল। ছেলের মামা ভাবির কেমন যেন দুঃসম্পর্কের আত্মীয় হয়। বিকেল 4টায় পাত্রপক্ষ আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। আমি সেদিন আমার পছন্দের কালো রঙের শাড়ি পরেছিলাম। হাত ভর্তি কাঁচের চুড়ি নিয়ে সেদিন পাত্রপক্ষের সামনে গিয়েছিলাম। কিছুক্ষণ কথা বলার পরে আমাকে ছেলের সঙ্গে আলাদা কথা বলার জন্য পাঠানো হয়। আমাদের গ্রামের মধ্যে যে কয়টা হাতে গোনা পাকা বিল্ডিংয়ের বাড়ি আছে তাদের মধ্যে আমাদের বাড়িটা অন্যতম। আমি তাকে নিয়ে আমার রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। আগেই তার নাম জানতাম, সাইফ হাসান। নীরবতা ভেঙে সাইফ সরাসরি বলেছিল, আমার কোনো প্রশ্ন নেই, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। এবার আমাকে যদি আপনার পছন্দ হয় তাহলে সবাইকে জানিয়ে দিন। আমি চোখ খুলে তার দিকে তাকালাম। আমার দিকে সেও তাকিয়ে রইল, চোখে চোখ রেখে। সে খানিকটা হাসি দিয়ে বলল, ভেবেছিলাম কোনো প্রশ্নই করব না, কিন্তু এখন তো দেখছি একটা প্রশ্ন অন্তত করা দরকার। পছন্দ হয়েছে কি আমাকে? আমি মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করলাম। সাইফ বলল, তোমার মা নেই কিন্তু বাবা আছে, আর আমার বাবা নেই কিন্তু মা আছে। বিয়ের পরে আমরা কিন্তু সিলেটে থাকবো, মা আমার সঙ্গেই থাকে। সিলেটে কিন্তু আমাদের এই বাগেরহাট থেকে অনেক দূর, সহজে বাবার বাড়ি আসতে পারবে না। ভেবেচিন্তে রাজি হবে কিন্তু, ঠিক আছে? এই প্রথম আমি মুখ ফুটে বললাম, যদি রাজি না হয় তাহলে কি করবেন? আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি আমাকে পছন্দ করেছেন, সুতরাং আর কথা বলতে চাই না। যত কথা সব জমিয়ে রাখবো। যেদিন আমাদের বিয়ে হবে সেদিন রাতে সব কথা বলবো। তারপর সিলেটে গিয়ে প্রতি রাতে চা বাগানে দুজন মিলে হাঁটবো আর গল্প করব। আমাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। সাইফের মা আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে গেল। বিয়ে ঠিক হলো যেদিন দেখতে এসেছিল তার 17 দিন পরে। কল্পনার একটা নীল আকাশ মনের জানালায় ঠকঠক করে শব্দ করছে। রাতে ভাবি বলল, সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল, তোমাকে তো আর ধরে রাখা যাবে না। অবশ্য এরকম চমৎকার একটা স্বামী তোমার ভাগ্যে আসবে সেটা আমরা আগে থেকেই কল্পনা করেছিলাম। আমি বললাম, ভাবি তোমার কি ওকে পছন্দ হয়েছে? হ্যাঁ, সবকিছু তো ঠিক আছে, তবে সবসময় বসে বসে চা বাগানের ম্যানেজারি করে তো, তাই পেটের ভুঁড়ি একটু বেড়েছে। সমস্যা নেই, বিয়ের পরে তুমি তার রাতের খাবার কমিয়ে দিও, আর সকালে ফজরের নামাজের পরে কমপক্ষে 1 ঘন্টা দৌড় করাবে। ধুর ভাবি, কি যে বলো না তুমি, এখনো বিয়েই হলো না আর তুমি এসব কি কথা বলছো? বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে হবে। এখন তো শুধু দিনগুলো শেষ হবার অপেক্ষা। তারপরেই তুমি হয়ে যাবে বৃষ্টি আক্তার থেকে বৃষ্টি হাসান, সাইফ হাসানের বউ বৃষ্টি হাসান। ভাবি শোনো, মনে করো কোনো কারণে আমার বিয়েটা ভেঙে গেল, তখন কি হবে? ভাই, কখনো হয় নাকি? সবসময় নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা কর। তুমিও এখন থেকে বিয়ের পরে কি কি করবা, কিভাবে নতুন জীবন শুরু করবা সেগুলো ভাবো। দেখবে নতুন একটা জীবন কল্পনায় ভেসে আসবে। বিয়ে ঠিক হবার 8 দিন পরে আমার এসএসসি রেজাল্ট বের হলো। যে সাবজেক্ট নিয়ে ভয় ভয় ছিলাম সেই সাবজেক্টেই আমি ফেল করলাম। আমি রেজাল্ট পাওয়ার পর থেকে খানিকটা মনমরা হয়ে গেলেও কল্পনা করিনি যে আমার বিয়েটা ভেঙে যাবে। রেজাল্ট বের হওয়ার পরদিনই সাইফের মামা বাবার কাছে কল দিয়ে বিয়ে ভাঙার কথা কনফার্ম করেন। বাবা বাকরুদ্ধ হয়ে গেল। বাবা যখন খুব অসহায় হয়ে সাইফের মামাকে বোঝাতে লাগলো তখন আমি রুকনিতে দাঁড়িয়ে আছি। মেয়ের ব্যর্থতার জন্য বাবার এমন বারবার অনুরোধ করা একদমই সহ্য হচ্ছিল না। অবশেষে চূড়ান্তভাবে বিয়েটা ভেঙে গেল। আমার হাতের আংটি খুলে নিয়ে গেল। ভাবি আমার কাছে এসে বলল, ছেলেটাকে কত ভালো ভেবেছিলাম, অথচ সে এভাবে সামান্য কারণে বিয়েটা ভেঙে দিল। তার কি একবারও মনে হলো না যে একটা মেয়ের এভাবে বিয়ে ভেঙে গেলে কতটা কষ্ট হবে? রাতে আমার ঘুম হয় না ঠিক মতো। নিজের চেয়ে বেশি কষ্ট লাগে বাবার জন্য। ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে বলে বাবা আমাদের গ্রামের অনেক মানুষকে দাওয়াত দিয়েছিলেন। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার কাছে মেয়ের বিয়ের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। অথচ এখন আবার সাইফকে সবাইকে নিষেধ করা হচ্ছে। যখনই তার প্রশ্ন করে তখন বাবা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, কিন্তু সবকিছু শুনেই তাদের একটাই কথা, মেয়ে ফেল করেছে বলে বিয়ে ভেঙে দিয়েছে, তাই না? সাইফের কোনো মোবাইল নাম্বার আমার কাছে ছিল না। সে নিজেই বলেছিল আমাদের পরবর্তী কথা হবে বিয়ের পরে, সেজন্য তার কোনো নাম্বার আমি চাইনি। চেষ্টা করলে হয়তো নাম্বার জোগাড় করে কল দিয়ে কথা বলতে পারতাম, জিজ্ঞেস করতে পারতাম একটা গ্রাম্য সহজ সরল মেয়ের মনে আশার প্রদীপ জেলে সেটা আবার নিভিয়ে দেওয়ার কি মানে। নাম্বার আর নেওয়া হয়নি, তাই কথাও হয়নি।
ভাইয়া আমাদের পাশের গ্রামের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত, তাই ভাবি আর ভাইয়া বাড়িতেই থাকে। গ্রামের স্থানীয় বাজারে দোকান ছিল বলে বাবাও বাড়িতে থাকে। কিন্তু বিয়ে ভেঙে যাবার মাসখানেক পরে আমি ঢাকায় খুকুর বাসায় চলে গেলাম। গ্রামে ভালো লাগছে না, মাস শেষে বাবা টাকা পাঠিয়ে দিতেন, মন চাইলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসতাম। বেশ ভালোই কাটছিল দিনগুলো। 5 মাস পার হয়েছে। ঢাকা থেকে ইমুদ পরিবহনে বাগেরহাট রওনা দিলাম। ইমুদ বাস কোম্পানিগুলোর সবগুলো বাস একটা নির্দিষ্ট ফিলিং স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। বেশ কয়েকবার আসা যাওয়া হওয়ার কারণে যাত্রা বিরতির কথা জানতাম। যথারীতি আজও গাড়ি ফিলিং স্টেশনে থামলো। ওয়াশরুমে যাওয়ার জন্য আমিও বাস থেকে নিচে নামলাম। সবার সঙ্গে আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। কাছে একটা দোকান থেকে 2 প্যাকেট চিপস কিনে হাঁটতে হাঁটতে বাসের দিকে এগিয়ে গেলাম। বাসে ওঠার আগে কেউ একজন পিছন থেকে বলল, বৃষ্টি শুনুন। পিছন ফিরে তাকালাম। বহুদিন পর আবারও অবাক হয়ে রইলাম। আমার নাম ধরে সম্বোধন করা মানুষটির নাম হচ্ছে সাইফ। আমি খুবই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে একই রকম দেখতে, চেহারা কোনো পরিবর্তন নেই। আমি কিছু বলার আগে সাইফ বলল, কেমন আছেন? একটু কথা বলতে পারি? কিছু কঠিন কথা কি বলা উচিত? হ্যাঁ, অবশ্যই বলা দরকার। সে যে কাজটা করেছে তাতে আমার কিছু কথা বলা ঠিক হবে। কিন্তু আমার মুখ দিয়ে তেমন কোনো কথা বের হলো না। জি বলেন, একটু তাড়াতাড়ি বলবেন, কারণ বাস এখনই ছেড়ে দিবে। শুধু একটা প্রশ্ন করতে চাই, বিয়ের সবকিছু ঠিকঠাক হওয়ার পরও আপনি কেন বিয়েটা ভেঙে দিলেন? সাইফের প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। লোকটা বলে কি আমি নাকি বিয়ে ভেঙেছি? বললাম, হাস্যকর প্রশ্ন করছেন কেন? বিয়ে তো আপনি ভাঙিয়েছেন, আমি ভেঙিনি। এসএসসিতে একটা রেজাল্ট, সেটা আমি ফেল করেছি, এই কারণে আপনি লজ্জায় আমাকে আর বিয়ে করতে চাননি, তাই তো নিজে না এসে সেদিন নিজের মামাকে দিয়ে আমার হাতের আংটিটা খুলে নিয়ে গেছেন। সাইফ আমার দিকে তাকিয়ে এলো, মনে হচ্ছে সে একটা অদ্ভুত কথা শুনলো। সাইফ বলল, আমি তো মামাকে বলিনি বিয়ে ভেঙে দিতে, বরং মামা নিজেই বললো যে আপনার বাবা নাকি আমার সঙ্গে সম্বন্ধ করতে রাজি না। কেন রাজি নয় সেরকম কিছু বলে নাই, তবে মামার কাছে আপনার বাবার লোক দিয়ে এঙ্গেজমেন্টের আংটি পাঠিয়ে দিয়েছেন। বাস ছাড়ার সময় হয়ে গেল। সাইফও ইমত পরিবহনের যাত্রী, তবে সাইফ যাচ্ছে ঢাকা, আমি যাচ্ছি বাগেরহাট। কাকতালীয়ভাবে দুজনের বাস একই সময়ে যাত্রা বিরতি দিয়েছে। আমি তখন বিয়ে ভেঙে যাবার ইতিহাস সংক্ষিপ্ত করে সাইফকে বললাম। সবকিছু শুনে সাইফ বলল, বুঝতে পেরেছি সবকিছু, তাহলে এগুলো সবকিছুই মামার নাটক। আর আমি কিনা বোকার মতো তার সব কথা বিশ্বাস করে আপনাদের সঙ্গে আর যোগাযোগ করিনি। বিশ্বাস করুন, আমি ভাবিনি মামা এরকম কিছু করবে। যেহেতু মামা নিজেই আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, তাই ভেবেছিলাম সে তো আর মিথ্যা কথা বলবে না। আমি চুপ করে রইলাম, তবে মনের মধ্যে কেমন যেন একটা সুর বাজতে লাগলো। অদ্ভুত কোনো ফুলের গন্ধ নাকের ডগায় ভর করলো। দুজনের 2 ইমুদ পরিবহনে বাস আমাদের অনবরত ডাকতে লাগলো। সাইফ আমার হাতটা ধরলো। আমি খানিকটা কেঁপে উঠলাম। সাইফ বলল, মা বাগেরহাটে আছে, আমাকে একটা জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে। ঢাকা থেকে সিলেটে না গিয়ে আবার বাগেরহাটে ফিরবো। আপনি বাড়ি গিয়ে আমার কথা বলবেন, আমি আমার মাকে নিয়ে আবার আপনাদের বাড়িতে যাব। আপনি কি বিয়ে করবেন আমাকে? আবেগী মেয়ে আমি, এতটুকু কথাতে আমার চোখ ভর্তি পানি এলো। বাসের ড্রাইভার অনবরত হর্ন দিতে লাগলো। সুপারভাইজার কাছে এসে দাঁড়িয়ে আছে আমাকে টেনে নেওয়ার জন্য। আমি মাথা নেড়ে সাইফের চোখে চোখ রেখে বিয়ে করব বলে আবারও প্রতিশ্রুতি দিলাম। সাইফ তার একটা ভিজিটিং কার্ড আমার হাতে দিয়ে বলল, ঢাকার কাজ শেষ করে আমি ফিরে আসব, এখানে আমার নাম্বার আছে, কল দিয়েন। আমরা দুজনের বাসে উঠে গেলাম। সাইফ চলে গেল ঢাকার দিকে, আমি চললাম বাগেরহাটে। তবে আগের মতো মন খারাপ আর নেই। নাম্বারটা মোবাইলে সেভ করে কল না দিয়ে একটা মেসেজ দিলাম। এভাবে মানুষ স্বপ্নের মানুষটাকে আবারও ফিরে পায়। নিজের সঙ্গে না ঘটলে বিশ্বাস করতে পারতাম না। গল্পটি একটি আপুর জীবনের। গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ সবাইকে।